জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? এটি একটি প্রশ্ন যা আমাদের সকলের মনে কখনো না কখনো নিশ্চয়ই এসেছে। কিছু লোক দিনরাত কঠোর পরিশ্রম করেও দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে পারে না, আবার কিছু লোক খুব বেশি পরিশ্রম না করেও স্বচ্ছন্দে জীবনযাপন করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এটি কেন হয়? বন্ধুরা, আজকের এই গল্পের মাধ্যমে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব যে মানুষের জীবনে প্রকৃত সম্পদ কী এবং কিভাবে প্রত্যেক মানুষ এটি অর্জন করতে পারে। এটি বহু পুরনো সময়ের কথা। এক গ্রামে মহাদেব নামে এক ব্যক্তি বাস করত। সে ছিল গ্রামের এক সাধারণ কৃষক এবং তার ছোট্ট কুঁড়ে ঘরেই সে জীবনযাপন করত। তার ঘরটি মাটির দেয়াল এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি ছিল, যা প্রতি বছর বর্ষাকালে বৃষ্টির পানিতে চুঁইয়ে পড়ত। কৃষকের ৫ জন ছেলে ছিল, কিন্তু তাদের কেউই কোনো কাজ করত না। তারা সারাদিন গ্রামে এদিক ওদিক ঘুরে সময় নষ্ট করত। কৃষক প্রতিদিন ভোরে তার জমিতে কাজ করতে যেত এবং রাতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরত। কঠোর পরিশ্রম করেও সে কোনোভাবে তার পরিবারের জীবিকা নির্বাহ করত। এইভাবেই তার দিন কেটে যাচ্ছিল। একদিন কৃষক যখন তার জমি থেকে বাড়ি ফিরছিল, তখন পথে তার দেখা হয় গ্রামের এক বৃদ্ধার সঙ্গে, যাকে সবাই বলে ডাকত। সেই বৃদ্ধা মহাদেবের কাছে এসে বসল। মহাদেবের অবস্থা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ল। সে মহাদেবকে বলল, বেটা, তুই দিনরাত এত পরিশ্রম করিস, তবুও তোর জীবনে কোনো পরিবর্তন আসে না কেন? তোর তো ৫ জন ছেলে আছে, তাহলে সব দায়ভার শুধু তোর ওপরই কেন? মহাদেব ক্লান্ত স্বরে বলল, আমি কি করব? আমার কোনো উপায় নেই। আমি আমার ছেলেদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা শোনে না। আমাদের অবস্থা এতটাই খারাপ যে কেউ কোনো কাজ করতেও রাজি হয় না। এটা শুনে বলল, বেটা, তোর তো ৫টা ছেলে আছে, অন্তত একজনের বিয়ে দিয়ে দে। বউ আসলে হয়তো ঘরে সুখ ফিরে আসতে পারে। তখন কৃষক ভারী মনে বলল, আমার বড় ছেলে অমরের তো বিয়ে আগেই হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী, আমার বোমা কামিনী, কোনোদিন শ্বশুর বাড়িতে আসেনি, কারণ তাকে আনার মতো আমাদের কোনো ব্যবস্থা ছিল না। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তাহলে তুই তাকে আনার চেষ্টা করলি না কেন? মহাদেব মাথা নিচু করে বলল, কিভাবে আনতাম? আমার কাছে না টাকা আছে, না ভালো পোশাক, না বাড়ির জন্য কোনো উপযুক্ত জিনিসপত্র। তার বাপের বাড়ির লোকেরা আমাদের দারিদ্র্য নিয়ে উপহাস করত। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর লাঠিতে ভর দিয়ে বলল, বেটা, চিন্তা করিস না, আমি তোর সাহায্য করব। তুই কাল সকালে অমরকে আমার কাছে পাঠিয়ে দে। আমি তাকে কিছু ভালো পোশাক আর কিছু জিনিস দেব। সে তার স্ত্রী কামিনীকে ফিরিয়ে আনতে পারবে, আর এই বাড়ির জীবন নতুন করে শুরু হতে পারবে। মহাদেবের চোখে আশার আলো জ্বলল। সে বলল, তুমি তো যেন স্বয়ং ঈশ্বর, কিন্তু আমার ভাগ্য পরিবর্তন করা এত সহজ হবে কি? আমার বোমা কি এই অবস্থায় এই ছোট্ট ঘরে থাকতে পারবে? তখন বৃদ্ধা হাসি মুখে বলল, বেটা, ভাগ্য পরিশ্রম আর বুদ্ধিমত্তার দ্বারা বদলানো যায়। তুই শুধু অমরকে আমার কাছে পাঠিয়ে দে, বাকিটা আমি দেখে নেব। বউ আসলে এই বাড়িতে নিশ্চয়ই সুখ ফিরে আসবে। তোকে শুধু সাহস হারাতে নেই। কৃষক মাথা নাড়ল এবং প্রণাম করে তার বাড়ি ফিরে গেল। পরদিন সকালে কৃষক তার বড় ছেলে অমরকে ডাকল এবং সমস্ত কথা খুলে বলল। প্রথমে অমর কিছুটা ইতস্তত করল, কিন্তু পরে সাহস সঞ্চয় করে রাজি হয়ে গেল। নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে আসার জন্য অমর দ্রুত প্রস্তুতি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। অমর, যে সব সময় নিজের পরিবারের দারিদ্র্য এবং সংগ্রাম দেখেছিল, আজ কিছুটা আলাদা অনুভব করছিল। সে তার বাবার কাছ থেকে শুনেছিল যে তাকে কাপড় এবং কিছু প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন, তবে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে ভাবতে লাগল, আমার স্ত্রী কি এই দারিদ্র্যকে মেনে নিতে পারবে? সে কি আমার উপর রাগ করবে? কিন্তু সে গভীর শ্বাস নিল এবং নিজেকে বলল, যদি আমাকে আমার বাড়ির দায়িত্ব নিতে হয়, তবে এই পদক্ষেপ আমাকে নিতেই হবে। এখন আর পিছু হটার কোনো উপায় নেই। এই ভাবনা নিয়ে সে দ্রুত বাড়ির দিকে এগিয়ে চলল। যখন সে বাড়ি পৌঁছাল, তখন তাকে স্নেহভরা দৃষ্টিতে দেখলেন। তার মুখে আত্মবিশ্বাস এবং সন্তুষ্টির ছাপ ছিল, যেন তিনি নিশ্চিত ছিলেন যে অমরের পরিবার শীঘ্রই ভালো হয়ে উঠবে।
তারপর ভালোবাসার সঙ্গে সুন্দর পোশাক ও কিছু প্রয়োজনীয় জিনিস অমরকে দিয়ে বললেন, বেটা অমর, এই জিনিসগুলো নিয়ে যাও এবং তোমার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে এসো। এখন সময় এসেছে তোমার বাড়িতে সুখ ফিরিয়ে আনার। অমর তাড়াতাড়ি কাপড় পরে নিল এবং জিনিসপত্র হাতে নিল। তারপর সে মাথা নিচু করে আর আশীর্বাদ গ্রহণ করল এবং দৃঢ় পদক্ষেপে তার নতুন যাত্রার সূচনা করল, শ্বশুরবাড়ির পথে রওনা দিল। পথজুড়ে তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। সে ভাবতে লাগল, কামিনী কি আমার দারিদ্র্য বুঝে আমাকে গ্রহণ করবে? সে কি আমার পরিস্থিতি মেনে নেবে? যখন সে শ্বশুরবাড়ি পৌঁছাল, তখন কামিনী তাকে হাসিমুখে দেখল। শ্বশুরবাড়ির লোকেরা অমরকে খুব স্নেহ ও সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানাল। তবে কামিনী একটু বিস্মিত হয়ে দেখল যে অমর যে জিনিসপত্র নিয়ে এসেছে তা খুবই অল্প ছিল। সে মনে মনে ভাবল, আমার বাবার বাড়ির লোকেরা কি এটি দেখে উপহাস করবে? কিন্তু তার পরিবার তাকে বোঝাল এবং বলল, মেয়ে, তোমার নিজের ঘরে ফিরে যাওয়াই আমাদের সবচেয়ে বড় আনন্দ। জিনিসপত্রের চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। শ্বশুর বাড়িতে দুদিন কাটানোর পর অমর কামিনীকে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিল। তারা নতুন আশা এবং উদ্দীপনার সঙ্গে নিজেদের নতুন জীবনে প্রবেশ করল। তবে কামিনীর মনে অনেক প্রশ্ন ছিল। যখন সে বাড়িতে পৌঁছাল, তখন সে হতবাক হয়ে গেল। বাড়িটি খুবই ছোট এবং অগোছালো ছিল। ঘরগুলো ছোট ছিল, রান্নাঘর অত্যন্ত সাধারণ আর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। বাসনের স্তূপ পড়েছিল, রান্নাঘর অসম্পূর্ণ ছিল আর বিছানাগুলো এলোমেলো অবস্থায় ছিল। অমর এবং কামিনীর মধ্যে কিছুটা নীরবতা তৈরি হল। কামিনী মনে মনে ভাবল, এটাই কি আমার বাড়ি? আমি কি এখানে থাকতে পারব? কিন্তু সে হাল ছেড়ে দিল না। সে বুঝতে পারল, এই বাড়িটিকে সাজিয়ে তোলা এবং বসবাসযোগ্য করে তোলা তার দায়িত্ব। কামিনী সিদ্ধান্ত নিল যে সে অমরের সঙ্গে কথা বলে ঘর পরিষ্কার করা শুরু করবে। সে বাড়ির প্রতিটি কোণ ভালোভাবে লক্ষ্য করল এবং ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার কাজ শুরু করল। সে রান্নাঘরে গিয়ে বাসন পরিষ্কার করতে লাগল এবং বাড়ির সবকিছু সাজিয়ে তুলতে লাগল। যখন অমর বাড়ি ফিরল, তখন সে পুরো বাড়িটিকে সম্পূর্ণ পাল্টে যেতে দেখল। প্রতিটি কোণ পরিষ্কার ছিল এবং সুন্দরভাবে সাজানো হয়েছিল। বাসন ধোয়া হয়েছিল এবং সবকিছু সুন্দরভাবে সাজিয়ে এক নতুন প্রাণ জোগানো হয়েছিল। বাড়ির প্রতিটি কোণ থেকে এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছিল। কামিনী অমরকে বলল, এখন এই বাড়িটি কিছুটা হলেও আমাদের মতো মনে হচ্ছে। যদি আমরা সবাই মিলে ছোট ছোট পরিবর্তন আনি, তবে এই বাড়িটি আমাদের সুখী করে তুলবে। রাতে যখন পুরো পরিবার একসঙ্গে বসেছিল, তখন কামিনী বলল, দেখুন, এই বাড়ি শুধুমাত্র তখনই পরিবর্তিত হতে পারে যখন আমরা সবাই মিলে একসঙ্গে এটি ঠিক করব। যদি আমরা এটি এভাবেই ফেলে রাখি, তবে এটি চিরকাল এমনই থেকে যাবে। আমাদের পরিশ্রম করতে হবে। প্রথমে বাড়ি পরিষ্কার করতে হবে, তারপর ঘরের কাজ এবং এরপর চাষাবাদ এবং জীবিকার দিকে মনোযোগ দিতে হবে। মহাদেব, যে এতদিন নিজেকে দারিদ্র্যের কারণ হিসেবে ভাবত, কামিনীর কথা শুনে বলল, হ্যাঁ বোমা, তোমার কথা ঠিক। কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই। তবুও যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে আমিও চেষ্টা করব। তখন কামিনী হেসে বলল, আমাদের কাছে সম্পদ নেই, তবে আমাদের পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু বদলে ফেলা সম্ভব। সত্যিকারের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। বোমার কথা শুনে মহাদেবের চোখে জল এসে গেল। তিনি কামিনী বোমার হাত ধরে বললেন, একদম ঠিক বোমা, যদি আমরা সবাই একসঙ্গে কঠোর পরিশ্রম করি, তাহলে এই বাড়িটা সত্যিকারের আমাদের স্বপ্নের বাড়ি হয়ে উঠবে। পরের দিন থেকে অমর এবং কামিনী একসঙ্গে বাড়ির সমস্ত কাজে অংশ নিতে লাগল। প্রথমে অমর তার ভাইদের বুঝিয়ে বলল এবং তাদের খেতে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করল। কামিনী বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতাকে তার দৈনন্দিন অভ্যাস বানিয়ে ফেলল এবং প্রতিটি কোণকে গোছানো শুরু করল। ধীরে ধীরে বাড়ির পরিবেশ পরিবর্তিত হতে লাগল। এখন রান্নাঘরে সবকিছু পরিপাটিভাবে রাখা হতে লাগল। বাসন কখনো অপরিষ্কার থাকত না এবং বাড়ির সব সদস্য তাদের নিজ নিজ কাজে মনোযোগী হয়ে উঠল। কামিনী বোমা জমিতে নতুন ফসল লাগানোর পরামর্শ দিল। মহাদেব, যার আগে থেকেই ছোট্ট একটি জমি ছিল যেখানে খুব একটা ফসল হতো না, এবার তার পুরনো অভ্যাস বদলাতে শুরু করলেন। তিনি বোমা ও ছেলেদের সঙ্গে একসঙ্গে কঠোর পরিশ্রম শুরু করলেন।
কয়েক মাসের মধ্যেই বাড়ির অবস্থার বিস্ময়কর পরিবর্তন দেখা গেল। আগে যেখানে বাড়িতে অগোছালো পরিবেশ এবং দুঃখের ছায়া ছিল, এখন সেখানে পরিচ্ছন্নতা এবং সুখের ছোঁয়া দেখা যেতে লাগল। জমিতে বেশি পরিমাণে ফসল ফলতে লাগল এবং বাড়িতে সবার জন্য পর্যাপ্ত খাবার উপলব্ধ হয়ে গেল। একদিন মহাদেব অনুভব করলেন যে সত্যি, যখন পরিশ্রম আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা হয়, তখন ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। কামিনী বোমা হাসিমুখে বলল, বাবা, যখন সবাই মিলে পরিশ্রম করে, তখন দারিদ্র্য পরাজিত হয়। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের ঐক্য আর কঠোর পরিশ্রম। যদি আমরা এভাবেই একসঙ্গে থাকি, তাহলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারবে না। এখন মহাদেবও বাড়ির পরিস্থিতি আরও ভালো করার জন্য প্রতিদিন ক্ষেত ও বাড়ির কাজে কঠোর পরিশ্রম করতে লাগলেন। একদিন কামিনী বোমা তাকে বলল, বাবা, যখন আপনি কাজ থেকে বাড়ি ফেরেন, তখন কিছু না কিছু বাড়িতে নিয়ে আসবেন। এতে শুধু বাড়ির জিনিসপত্র বাড়বে না, মাও খুশি থাকবেন। বোমার কথা শুনে মহাদেব বললেন, ঠিক আছে বোমা, আজ থেকে আমি তাই করব। এখন মহাদেব প্রতিদিন কাজ থেকে ফেরার সময় বাড়িতে কিছু না কিছু নিয়ে আসতে লাগলেন। কখনো দরকারি জিনিস, কখনো ছোটখাটো উপহার। বাড়ির জিনিসপত্র ধীরে ধীরে বাড়তে লাগল, আর সবাই যেন একটা স্বস্তির অনুভূতি পেতে লাগল। কিন্তু একদিন এমন ঘটল যে মহাদেব খালি হাতে বাড়ি ফিরলেন। কামিনী বোমা সেটা দেখে জিজ্ঞাসা করল, বাবা, আজ কিছু আনেননি? মহাদেব কিছুটা অপ্রসন্ন হয়ে বললেন, বোমা, আজ কিছুই পাইনি, শুধু রাস্তায় একটা মৃত বিচ্ছু পড়েছিল, তাই সেটাই নিয়ে এলাম। তিনি সেই বিচ্ছুটিকে এক কোণে রেখে ভেতরে গিয়ে খাবার খেতে বসলেন। কিন্তু কামিনী বোমা ভাবতে লাগল, এই মৃত বিচ্ছুর বাড়িতে কি উপকার হতে পারে। ঠিক সেই সময় আকাশে এক বিশাল শকুন চক্কর কাটছিল। তার তীক্ষ্ণ চোখ অনেক দূর পর্যন্ত নজর রাখতে পারত। হঠাৎ সে মহাদেবের বাড়ির দিকে তাকাল। সে নিচে তাকিয়ে সেই মৃত বিচ্ছুটির দিকে নজর রাখল। ধীরে ধীরে সে সেটাকে ছোঁ মারার জন্য নিচে নামতে লাগল। এসব দেখে কামিনীর দুশ্চিন্তা আরও বেড়ে গেল। শকুনটি সুযোগ বুঝে সেই বিচ্ছুটিকে তার ঠোঁটে ধরে ফেলল এবং আকাশের দিকে উঠতে শুরু করল। সত্যিকারের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। বোমার কথা শুনে মহাদেবের চোখে জল এসে গেল। তিনি কামিনী বোমার হাত ধরে বললেন, একদম ঠিক বোমা, যদি আমরা সবাই একসঙ্গে কঠোর পরিশ্রম করি, তাহলে এই বাড়িটা সত্যিকারের আমাদের স্বপ্নের বাড়ি হয়ে উঠবে। পরের দিন থেকে অমর এবং কামিনী একসঙ্গে বাড়ির সমস্ত কাজে অংশ নিতে লাগল। প্রথমে অমর তার ভাইদের বুঝিয়ে বলল এবং তাদের খেতে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করল। কামিনী বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতাকে তার দৈনন্দিন অভ্যাস বানিয়ে ফেলল এবং প্রতিটি কোণকে গোছানো শুরু করল। ধীরে ধীরে বাড়ির পরিবেশ পরিবর্তিত হতে লাগল। এখন রান্নাঘরে সবকিছু পরিপাটিভাবে রাখা হতে লাগল। বাসন কখনো অপরিষ্কার থাকত না এবং বাড়ির সব সদস্য তাদের নিজ নিজ কাজে মনোযোগী হয়ে উঠল। কামিনী বোমা জমিতে নতুন ফসল লাগানোর পরামর্শ দিল। মহাদেব, যার আগে থেকেই ছোট্ট একটি জমি ছিল যেখানে খুব একটা ফসল হতো না, এবার তার পুরনো অভ্যাস বদলাতে শুরু করলেন। তিনি বোমা ও ছেলেদের সঙ্গে একসঙ্গে কঠোর পরিশ্রম শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই বাড়ির অবস্থার বিস্ময়কর পরিবর্তন দেখা গেল। আগে যেখানে বাড়িতে অগোছালো পরিবেশ এবং দুঃখের ছায়া ছিল, এখন সেখানে পরিচ্ছন্নতা এবং সুখের ছোঁয়া দেখা যেতে লাগল। জমিতে বেশি পরিমাণে ফসল ফলতে লাগল এবং বাড়িতে সবার জন্য পর্যাপ্ত খাবার উপলব্ধ হয়ে গেল। একদিন মহাদেব অনুভব করলেন যে সত্যি, যখন পরিশ্রম আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা হয়, তখন ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। কামিনী বোমা হাসিমুখে বলল, বাবা, যখন সবাই মিলে পরিশ্রম করে, তখন দারিদ্র্য পরাজিত হয়। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের ঐক্য আর কঠোর পরিশ্রম। যদি আমরা এভাবেই একসঙ্গে থাকি, তাহলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারবে না। এখন মহাদেবও বাড়ির পরিস্থিতি আরও ভালো করার জন্য প্রতিদিন ক্ষেত ও বাড়ির কাজে কঠোর পরিশ্রম করতে লাগলেন। একদিন কামিনী বোমা তাকে বলল, বাবা, যখন আপনি কাজ থেকে বাড়ি ফেরেন, তখন কিছু না কিছু বাড়িতে নিয়ে আসবেন। এতে শুধু বাড়ির জিনিসপত্র বাড়বে না, মাও খুশি থাকবেন। বোমার কথা শুনে মহাদেব বললেন, ঠিক আছে বোমা, আজ থেকে আমি তাই করব। এখন মহাদেব প্রতিদিন কাজ থেকে ফেরার সময় বাড়িতে কিছু না কিছু নিয়ে আসতে লাগলেন। কখনো দরকারি জিনিস, কখনো ছোটখাটো উপহার।
বাড়ির জিনিসপত্র ধীরে ধীরে বাড়তে লাগল, আর সবাই যেন একটা স্বস্তির অনুভূতি পেতে লাগল। কিন্তু একদিন এমন ঘটল যে মহাদেব খালি হাতে বাড়ি ফিরলেন। কামিনী বোমা সেটা দেখে জিজ্ঞাসা করল, বাবা, আজ কিছু আনেননি? মহাদেব কিছুটা অপ্রসন্ন হয়ে বললেন, বোমা, আজ কিছুই পাইনি, শুধু রাস্তায় একটা মৃত বিচ্ছু পড়েছিল, তাই সেটাই নিয়ে এলাম। তিনি সেই বিচ্ছুটিকে এক কোণে রেখে ভেতরে গিয়ে খাবার খেতে বসলেন। কিন্তু কামিনী বোমা ভাবতে লাগল, এই মৃত বিচ্ছুর বাড়িতে কি উপকার হতে পারে। ঠিক সেই সময় আকাশে এক বিশাল শকুন চক্কর কাটছিল। তার তীক্ষ্ণ চোখ অনেক দূর পর্যন্ত নজর রাখতে পারত। হঠাৎ সে মহাদেবের বাড়ির দিকে তাকাল। সে নিচে তাকিয়ে সেই মৃত বিচ্ছুটির দিকে নজর রাখল। ধীরে ধীরে সে সেটাকে ছোঁ মারার জন্য নিচে নামতে লাগল। এসব দেখে কামিনীর দুশ্চিন্তা আরও বেড়ে গেল। শকুনটি সুযোগ বুঝে সেই বিচ্ছুটিকে তার ঠোঁটে ধরে ফেলল এবং আকাশের দিকে উঠতে শুরু করল। শকুনটির চঞ্চুতে সেই মৃত বিচ্ছু ছিল, কিন্তু তখনই হঠাৎ এক প্রবল বাতাসের ঝাপটা এল এবং শকুনের ঠোঁট থেকে কিছু একটা ফসকে পড়ে গেল। সেটা কোনো সাধারণ জিনিস ছিল না, বরং একখানা সুন্দর গয়নার হার। সেই হার বাতাসে দুলতে দুলতে সোজা কৃষকের বাড়ির উঠোনে পড়ে গেল। কামিনী বোমা তখনও ভাবছিলেন যে মৃত বিচ্ছুটি দিয়ে কি করা যায়, তখনই তিনি হঠাৎ কিছু পড়তে দেখলেন। তিনি বিস্মিত হয়ে চিৎকার করলেন, বাবা, বাবা, দেখুন তো এটা কি পড়েছে। মহাদেব সঙ্গে সঙ্গে বাইরে এলেন এবং দেখলেন মাটিতে একখানা সুন্দর হার পড়ে আছে। তিনি সেটির কাছে গিয়ে মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, বোমা, এটা তো রাজকীয় গয়না মনে হচ্ছে। যখন তিনি হারটিকে আরও ভালো করে দেখলেন, তখন বোঝা গেল যে সেটি সোনার তৈরি এবং তাতে সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে কোনো রাজবংশের চিহ্ন খোদাই করা ছিল। তখন কামিনী বোমা সেই সোনার হারটি তুলে নিলেন, সেটি মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, বাবা, এই হার সাধারণ কিছু নয়। হতে পারে এটি কোনো রানীর হার। মহাদেব গভীর চিন্তায় হারটিকে দেখে বললেন, হ্যাঁ বোমা, এটি সত্যি অমূল্য এবং বিশেষ কিছু। মনে হচ্ছে এটি রাজা মহাবীর সিংহের পরিবারের সম্পত্তি। কিন্তু এটি আমাদের কাছে এল কিভাবে? ব্যাপারটা রহস্যময়। এই হার, যা এক অবিশ্বাস্য ঘটনার ফলে তাদের বাড়িতে এসে পৌঁছেছিল, তাদের জীবনে এক নতুন মোড় আনতে পারত। কামিনী বোমা বললেন, বাবা, আমাদের এই হারটি নিয়ে গভীরভাবে ভাবতে হবে। হতে পারে এটি আমাদের জন্য কোনো ইঙ্গিত। আমাদের এই হারটি রাজা মহাবীর সিংহকে ফিরিয়ে দেওয়া উচিত। মহাদেব কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন, হ্যাঁ মেয়ে, যদি এই হার সত্যিই রাজার হয়, তবে তা ফিরিয়ে দেওয়া আমাদের সম্মান এবং আত্মসম্মানের প্রশ্ন। আমাদের এটি নিরাপদে রাখা এবং সঠিক হাতে পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। পরের দিন মহাদেব ও কামিনী সিদ্ধান্ত নিলেন যে তারা এই হারটি রানীর কাছে পৌঁছে দেওয়ার উপায় বের করবেন। তারা এটিও স্থির করলেন যে যতক্ষণ না এই রহস্য সমাধান হয়, ততক্ষণ তারা কাউকে কিছু বলবেন না। কিন্তু তাদের মনে ক্রমাগত প্রশ্ন জাগতে লাগল, এই হার রাজা পর্যন্ত কিভাবে পৌঁছানো যাবে? এই হারের সাথে কোনো গোপন রহস্য জড়িয়ে আছে কি? এটি কি তাদের জীবনে এক নতুন সূচনার চিহ্ন? এই প্রশ্নগুলি মহাদেব ও তার বোমাকে চিন্তায় ফেলে দিল, তবে তারা দৃঢ় সংকল্প করলেন যে তারা এই হারটি সঠিক হাতে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। এখন গল্পটি এক নতুন মোড়ে চলে এসেছে। এই পরিবর্তন মূলত কামিনী বোমার বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির কারণে ঘটেছিল। একদিন তিনি তার শ্বশুর মহাদেবকে বললেন, বাবা, এখন আমি আপনাকে এমন একটি পরিকল্পনা বলবো, যা আমাদের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন আনতে পারে। মহাদেব আগ্রহ ভরে বললেন, কি পরিকল্পনা, বোমা? তখন কামিনী বোমা হেসে বললেন, বাবা, আপনাকে সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করে রাজপ্রাসাদে যেতে হবে। সেখানে গিয়ে রাজা মহাবীর সিংহের সাথে কথা বলতে হবে। আমি নিশ্চিত যে এই সোনার হার রাজার রাজবংশের অমূল্য সম্পদ। মহাদেব কিছুটা বিস্মিত হয়ে বললেন, এটা তো এক অদ্ভুত ভাবনা, বোমা। কিন্তু এটা কি সম্ভব? তখন কামিনী বোমা বললেন, বাবা, যদি আমরা সত্য ও সততার সঙ্গে কথা বলি, তবে রাজা অবশ্যই আমাদের কথা শুনবেন। রাজা মহাবীর সিংহ সাধুর কথাকে গুরুত্ব সহকারে গ্রহণ করলেন এবং ভাবলেন যে হয়তো এই সাধু সত্য কথা বলছেন। আমাকে তাঁর কথা মানা উচিত।
রাজা তৎক্ষণাৎ তাঁর মহলের পিছনে মোতায়েন সৈন্যদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। পরের দিন রাজা ও মহাদেব মহলের পিছনে পৌঁছালেন। তখন রাজা দেখলেন যে সত্যিই সেই হার সেখানেই পড়েছিল। আনন্দে নেচে উঠে রাজা বললেন, হে সাধু মহাত্মা, আপনি আমাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন। এখন আপনি যা চান নির্দ্বিধায় চাইতে পারেন। তখন মহাদেব বললেন, মহারাজ, আমি আপনার কাছ থেকে কিছু চাই না, তবে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। রাজা উৎসাহের সাথে জিজ্ঞাসা করলেন, কি পরামর্শ? মহাদেব বললেন, এই বছর ধনতেরাসের রাতে পুরো রাজ্যে কোনো ঘরে দীপ জ্বালানো হবে না, শুধু আমার ঘরেই দীপ জ্বলবে। রাজা আশ্চর্য হয়ে বললেন, হে সাধু মহাত্মা, এটা তো খুবই অদ্ভুত কথা। আপনি কি মজা করছেন? মহাদেব গম্ভীর স্বরে বললেন, মহারাজ, এটি কোনো মজা নয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই প্রতিশ্রুতি পূরণ করেন তবে আপনার রাজ্যে কোনো বড় বিপর্যয় আসবে না। রাজা কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে সাধু মহাত্মা, আমি আপনার কথা মানব। তারপর রাজা মহাবীর সিংহ পুরো রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন যে ধনতেরাসের রাতে কোনো ঘরে দীপ জ্বালানো হবে না, শুধুমাত্র এই সাধু মহাত্মার ঘর ছাড়া। যখন ধনতেরাসের রাত এল তখন পুরো রাজ্য অন্ধকারে নিমজ্জিত ছিল। কারো ঘরেই দ্বীপের আলো ছিল না। মা লক্ষ্মী, যিনি ধন ও সমৃদ্ধির দেবী, যখন রাজ্যের দিকে তাকালেন তখন দেখলেন যে পুরো রাজ্য অন্ধকারে ডুবে আছে। এটি দেখে তিনি ফিরে যেতে লাগলেন, কিন্তু তখনই তাঁর বাহন পেঁচা মহাদেবের ঘরের দিকে তাকিয়ে বলল, মা দেখুন, ওই একটি ঘরে আলো জ্বলছে। মা লক্ষ্মী মনোযোগ দিয়ে দেখলেন এবং বুঝতে পারলেন যে পুরো রাজ্যে শুধুমাত্র মহাদেবের ঘরেই দীপ জ্বলছে। এরপর মা লক্ষ্মী মহাদেবের ঘরে প্রবেশ করলেন এবং তাঁর ঘরকে আশীর্বাদ দিলেন ও ধন সম্পদে ভরিয়ে দিলেন। সেই রাতে মহাদেবের সাধারণ কুটির হঠাৎ করে একটি দৃষ্টিনন্দন প্রাসাদে রূপান্তরিত হয়ে গেল। পরদিন সকালে যখন মহাদেব ও তাঁর পরিবার জাগলেন তখন তাঁরা অবাক হয়ে দেখলেন যে তাঁদের ঘর সম্পূর্ণভাবে একটি রাজপ্রাসাদে পরিণত হয়ে গেছে। সবকিছু নতুন এবং ঝলমলে ছিল। মহাদেব তাঁর পুত্রবধূ কামিনীকে বললেন, বৌমা, এটি সবই তোমার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার ফল। তোমার সঠিক সিদ্ধান্ত আমাদের ভাগ্য পরিবর্তন করেছে। কামিনী হাসলেন এবং বললেন, বাবা, এখন সময় এসেছে যে আপনি রাজা মহাবীর সিংহের কাছে গিয়ে পুরো সত্যটি বলুন। তাকে জানান যে এটি সবকিছু পূর্বপরিকল্পিত ছিল। সত্য প্রকাশ। মহাদেব তাঁর পুত্রবধূর কথা ভেবে দেখলেন এবং সম্মতি দিয়ে বললেন, তুমি ঠিক বলছ বৌমা, আমাকে রাজাকে গিয়ে পুরো ঘটনা জানাতে হবে। যখন মহাদেব রাজা মহাবীর সিংহের মহলে পৌঁছে পুরো ঘটনাটি খুলে বললেন তখন রাজা খুব আনন্দিত হলেন। তিনি মহাদেবের প্রশংসা করে বললেন, তুমি রাজ্যকে বড় বিপর্যয় থেকে রক্ষা করেছ। তোমার বুদ্ধিমত্তা ও সততা প্রশংসনীয়। এরপর রাজা মহাদেবকে প্রচুর ধনসম্পদ দিয়ে সম্মানিত করলেন। এখন মহাদেবের পরিবার ধনী ও সুখী হয়ে উঠল। তাঁদের জীবন আগের চেয়ে অনেক বেশি শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। এই গল্প থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যা আমাদের জীবনে ধন ও সমৃদ্ধি আনতে পারে। 1. সাহস ও ধৈর্য। কঠিন সময়ে সাহস ও ধৈর্যের সাথে কাজ করাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। যে ব্যক্তি ধৈর্য ও সাহস নিয়ে কাজ করে সে কখনো ব্যর্থ হয় না। 2. বুদ্ধিমত্তা ও বিবেচনা। না ভেবেচিন্তে করা কাজ অনেক সময় ক্ষতিকর হতে পারে, কিন্তু যখন সিদ্ধান্ত বুদ্ধি ও বিবেচনা দিয়ে নেওয়া হয় তখন তা সবসময় সাফল্যের দিকে নিয়ে যায়। 3. পরিশ্রম ও নিষ্ঠা। ধারাবাহিক পরিশ্রম ও নিষ্ঠাই সাফল্যের মূলমন্ত্র। যে ব্যক্তি নিজের লক্ষ্যের জন্য নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যায় সেই জীবনে উন্নতি লাভ করে। 4. স্বনির্ভরতা। যে ব্যক্তি নিজের পরিশ্রম ও কর্মে বিশ্বাস করে এবং অন্যের উপর নির্ভরশীলতা এড়িয়ে চলে সে অবশ্যই সাফল্য ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। 5. নারীর সম্মান। যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে সবসময় সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। যেখানে নারীর আদর্শত করা হয় সেখানে মা লক্ষ্মী নিজে অবস্থান করেন ও কল্যাণের আশীর্বাদ দেন। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সম্পদ শুধুমাত্র ধনসম্পত্তি নয়, বরং সৎকর্ম, ইতিবাচক চিন্তা এবং আত্মনির্ভরশীলতা।
যদি আমরা এই গুণগুলোকে গ্রহণ করি, তাহলে শুধু আমাদের নিজের জীবনকে উন্নত করতে পারব না, বরং পুরো সমাজ এবং দেশকেও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। তাহলে বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন। ধন্যবাদ।